সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, একটি প্রবাদে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি হাঁচি দেয় পুরো বিশ্ব সর্দি জ্বরে আক্রান্ত হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি সারা বিশ্বের কোনো নীতি বদল করলে পুরো বিশ্বজুড়ে একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি শুল্ক নীতির বদল এনেছেন, যা এখন দেশ জুড়ে বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি ইনামুল হক খান বাবলু, তিনি অনন্ত কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক, একই সঙ্গে রপ্তানিমুখী শিল্পের বিজিএমইর সহায়ক কমিটির সদস্য। ইনামুল হক খান বাবলু, আপনাকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। একটু আলোচনাটা একটু এভাবে শুরু করতে চাই। আপনি যেহেতু অনেক দিন রপ্তানিমুখী শিল্পের সঙ্গে জড়িত, আবার বিজিএমইর নেতৃত্বেও বিভিন্ন সময় ছিলেন, একটু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারটা আপনার বয়ানে একটু আসলে শুরুতে একটু জানতে চাই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের তো সিঙ্গেল ডেস্টিনেশন, দ্যাট ইজ দ্য বিগেস্ট ডেস্টিনেশন। আমরা জানি যে একটা সিঙ্গেল কান্ট্রি হিসাবে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় ডেস্টিনেশন। তো এখানে আমরা আসলে কখনো এই বিপর্যয়, এটা আসলে আমরা কেন, পুরো পৃথিবীর কেউ ভাবে নাই যে আসলে যখন ট্রাম্প ইলেক্টেড হইলো, সে যখন প্রথম কথাগুলো বললো যে সে ট্যারিফ সে ইম্পোজ করবে, কিন্তু আমরা উই থট ইট ইজ প্রবলি একটা থ্রেট, এটা একটা ফাঁকা বলি, কিন্তু সে যে সত্যি করবে আমি এটা করে ফেলছে এবং এফেক্টিভ হয়ে গেছে, এটা কিন্তু আমরা কখনো ভাবি নাই। অ্যাটলিস্ট এটা একটা পুরো হোল ওয়ার্ল্ড, শেয়ার মার্কেট থেকে ধরে পুরো ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটা যে কলাপস করলো, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা আসলে আমরা, বাংলাদেশ তো নাই, আমরা জাস্ট মাত্র আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখানে আছেন, আমরা তো আমাদের দেশ গুছাচ্ছি, সমস্ত ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরসগুলো পজিটিভ দিকে যাচ্ছে। এত সুন্দর একটা জিনিস হচ্ছে, প্রবাসী রেমিটেন্স আসতেছে এবং এটা রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতেছে। আমাদের রপ্তানি প্রবৃদ্ধি চমৎকার। ইভেন ইন ইউএসএ আমাদের সম্ভবত 10.41% আমাদের প্রবৃদ্ধি হচ্ছে ইউএসএতে। এই ছিল আমাদের অবস্থা। এদিকে আমাদের অন্যান্য সমস্ত জায়গা থেকে আমরা গুছায় আসছি, আমাদের ইভেন যে স্টোলেন মানি সেগুলোও কিন্তু ফিরে আসা শুরু করছে। সমস্ত অর্থনৈতিক ইন্ডিকেটরস আর ভেরি গুড, এক্সপোর্ট বৃদ্ধি হচ্ছে। হঠাৎ করে এই জিনিসটা ঘটলো, এটা কিন্তু আমাদের দেশের জন্য এটা একটা মারাত্মক একটা বিপর্যয় বয়ে আনতে পারে যদি আমরা এটাকে সুন্দরভাবে ট্যাকেল করতে না পারি। সুন্দরভাবে ট্যাকেল করা মানে কি? মানে হচ্ছে এটার, আমরা চাচ্ছি না যে আমেরিকা কিন্তু আমাদের বায়ার, আমি কখনো কিন্তু আমেরিকা কি করবে আমি তাকে কখনো দোষারোপ করবো না। আমি বাই বিজনেসের কতগুলো এথিক্স আছে, আমি চাই যে আমেরিকাকে আমি সন্তুষ্ট রেখে আমি আমার ব্যবসা পরিচালনা করব। সেই সূত্রে আমি কখনো আমেরিকার অ্যাগেনস্টে যুদ্ধে যাব না। যে কাজটা চীন করতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন করতেছে, কানাডা, মেক্সিকো ওরা করতেছে পাল্টা শুল্ক আরোপ। এই পাল্টা শুল্ক আরোপটা পুরো পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দিচ্ছে। আমেরিকা কি করলো? চীন ছিল 54%, ওদেরকে আরো 50% শুল্ক সে আজ 9th of April অ্যাড হয়ে গেছে অলরেডি। আরো 50% আমাদের ওদের উপরে এই শুল্কটা আরোপ হচ্ছে, 104%। এতে আমি আনন্দিত হব কেন? আমি আনন্দিত হব চীন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে? নো, এই পৃথিবী এভাবে চলতে পারে না। এটা আমি আজকে ওকে বসাই দেবো, কালকে একে বসাই দেবো, আমি এই অ্যাডভান্টেজটা নিয়ে নেব, এইভাবে ব্যবসা চলতে পারে না। আমি মনে করি বাংলাদেশের এই একটা ক্রান্তিকাল, আমরা অর্থনীতি গুছায় নিয়ে সামনে যাচ্ছি, আমরা ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক এবং কৌশলগতভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আপনিও কিছুটা বলছিলেন যে এটা আসলে একটি একেবারে অনাকাঙ্ক্ষিত একটা সুনামির মতো পুরো বাণিজ্যকে একটি ধাক্কাই দিবে বলা হচ্ছে। আমরা যখন দেখছিলাম যে আমাদের মার্চেও কিন্তু বড় বাণিজ্যে আমাদের রপ্তানিতে বড় একটা প্রসার আমরা দেখেছি, এবং চলতি অর্থ বছরে গত 9 মাসে কিন্তু বড় প্রসার দেখেছি। ঠিক এই সময় আসলে আপনার কি মনে হচ্ছে যে এই যেটা রপ্তানি যেটি বাড়ছিল সেটি যদি যেহেতু আজকে কার্যকর হয়ে গেল, রপ্তানি কমে যাওয়ার কোনো শঙ্কার কথা দেখছেন আপনি? দেখেন, খুব ইন্টারেস্টিং হচ্ছে, ইভেন এই জুলাই টু ডিসেম্বর যে ফিগারটা আছে আমাদের অর্থনৈতিক, তো আমরা একটা 6 মাসের একটা ফিগার সবসময় আমরা স্টাডি করি। জুলাই টু ডিসেম্বর যেটা 2024-25 এই সময় কিন্তু আমাদের অলরেডি $7.32 বিলিয়ন আমেরিকা এক্সপোর্ট হয়ে গেছে। ফ্যান্টাস্টিক, দারুণ। 6 মাসে আমরা এইটা অ্যাচিভ করেছিলাম। এখন এটা ডেফিনেটলি এখন কি হচ্ছে, সমস্ত বায়াররা, আমাদের কাজ করি কারা? বায়ারদের সাথে আমরা কাজ করি। তো বায়ারদের সাথে অলরেডি বায়াররা কিন্তু প্রোডাকশন স্টপ। আমার যে বায়ার, আমার আমেরিকান এক্সপোজার বেশি নাই, আমার প্রায় 17-17.5% এক্সপোজার আমেরিকাতে।
বাট বাংলাদেশের এক্সপোজার কত? বাংলাদেশের এক্সপোজার টু ইউএসএ ইজ 19.34 সম্ভবত। রাইট। তো 19.34% এক্সপোজার খুব বেশি না, এমন না যে 40%। আমরা এটা ডেফিনেটলি ধাক্কাটা আমরা সামলাতে পারবো, প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে আমাদের। বাট বায়াররা কি করেছে? সাময়িক একটা স্টেপ, অল প্রোডাকশন হল্ট, সমস্ত প্রোডাকশন কিন্তু বন্ধ করে দিচ্ছে বায়াররা। এক, দুই হচ্ছে যে পেমেন্ট টার্মস, যেমন আমি একটা বায়ারের কাছে চিঠি পেয়েছি, প্রোডাকশন স্টপ, নাম্বার 1। পেমেন্ট টার্মস 2 সপ্তাহ পরে পেমেন্ট করব। আমাদের সাথে পার্টিসিপেট করতে হবে, ওদের যে লস আমাদের নিতে হবে। এছাড়া আগামীতে প্রোডাকশন কমায় দেওয়া হবে। এই হচ্ছে 4টা মূল, প্রত্যেকটা বায়ারের মূল বক্তব্য। আমার অন্যান্য যে বায়ারগুলো আছে, একটা বায়ার সে এখনো কন্টিনিউ করতে বলেছে, আর বাকি সব বায়ার আমার প্রোডাকশন স্টপ করে দিয়েছে। চলমান ক্রয়াদেশ যদি স্থগিত করা হয় এবং এই মূল্য ছাড়ের কথা যেটি বলছিলেন যে লোকসান, তার যেহেতু শুল্কের কারণে লোকসান হবে, আপনাকে মূল্য ছাড় দিতে হবে, এটি কি বায়াররা তো সবসময় তারা নৈতিকতার কথা বলেন, আপনারা যদি সবসময় বলেন যে আপনার ন্যায্য দাম কখনোই পোশাকের ক্ষেত্রে পান না, এই চলমান ক্রয়াদেশের ক্ষেত্রে মূল্য স্থগিত এবং মূল্য ছাড় এটি কি নৈতিকভাবে বাণিজ্যে চলে কিনা? এটা আমি এই জায়গায় কৌশলগত উত্তর দিতে হবে। আমি কিন্তু বায়ারদেরকে অন প্রিন্সিপাল আমি কিন্তু কখনো বায়ারকে আমি অ্যাকিউজ করব না। আমি মনে করি যে তাদেরও প্রয়োজনীয়তা আছে, তারাও হয়তো আমাদের সহায়তা নেওয়ার দরকার আছে টাইম টু টাইম। আমি যদি তাদের দোষারোপ করি, আমি আমার বায়ারকে দোষারোপ করলে আমি কাকে নিয়ে চলবো? আমি বায়ারকে দোষারোপ করবো না, বাট আমি মনে করি যে তাদেরও টিকে থাকতে হবে। বায়ার যখন টিকে থাকে, বায়ার যখন স্ট্রং হয়, আমরা ভালো ব্যবসা পাই। এই মুহূর্তে আমি মনে করি আমরা যেমন আতঙ্কিত, বায়াররাও কিন্তু আতঙ্কিত। দুটো জিনিস আছে, আমাদের ব্যবসা যেমন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেল, বায়ারও তার ব্যবসা অনিশ্চয়তা চলে গেছে। সো সে প্রাথমিক কিছু সেফটি মেজার্স নিচ্ছে। আমি মনে করি যে বায়ার তার সেফটি মেজার্স নিচ্ছে, আমরা আমাদের সেফটি মেজার্স নিব। এবং আমি মনে করি ডক্টর ইউনুস এ পর্যন্ত, আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি এ পর্যন্ত যে কয়টা মিরাকল দেখিয়েছেন বিভিন্ন নেগোসিয়েশনে, বিভিন্ন দেশের সাথে যে কাজগুলো করেছেন, স্পেশালি আমাদের আবুধাবি বা দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসে, সেখানে যে বন্দি যে মুক্তি করে দিয়েছেন একটা স্টেটমেন্ট, একটা টেলিফোন কলের মাধ্যমে, ঠিক তেমনিভাবে উনি কিন্তু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি হি উইল টেক আপ দ্য ম্যাটার অ্যান্ড ডাইরেক্ট আমেরিকান প্রশাসনের সাথে কথা বলবেন। উনি একটা চিঠি অলরেডি আমেরিকা পাঠিয়েছেন, এবং ওই চিঠিতে উনি বলেছেন যে উনি 3 মাস সময় চেয়েছেন আমেরিকার কাছে, যে আমরা এই 3 মাসের মধ্যে আমরা আমাদের সমস্ত সমস্যা নিরসন করব। এবং আমাদের কিছু প্রতিশ্রুতি আছে, আমরা আমেরিকা থেকে আমাদের যে ব্যবসার যে একটা, যেমন আমরা 8.2 বিলিয়ন এক্সপোর্ট করি আমেরিকাতে, আর 1.95 বিলিয়ন ইম্পোর্ট করি। তো এইটা তো একটা অসম, তো অসমটা যতটুকু সমতায় আনা যায় চেষ্টা করা। তো আমাদের ওই চিঠিতে সেই জিনিসটা আছে, যেমন আমরা এলএনজি আমরা বাড়াইয়া দেবো ইম্পোর্ট করা, আমরা বেশি করে গম ইম্পোর্ট করব, আমরা মেশিনারিজ বা স্ক্র্যাপ যেগুলো আমরা নেই সেগুলো, কটন আমরা আমেরিকান কটন ব্যবহার করব আরও বেশি। আমরা তো কটন ইম্পোর্ট করতেই হচ্ছে, তো আমি আমেরিকা থেকে আনবো, তো আমি আমেরিকা থেকে কটন এনে আমি ওই জিনিসটা ঘাটতি পূরণ করার চেষ্টা করব। না, আপনি তুলার কথা বলছিলেন যে আমেরিকার থেকে তো আমরা তুলা আনি, কিন্তু মানে আমেরিকা থেকে যদি তুলা আমদানিটা বাড়াই, কিন্তু ওই তুলা দিয়ে তো অন্য দেশের যে গন্তব্যের যে আমরা পণ্য উৎপাদন করি, ওই একই তুলার একই মান দিয়ে তো সম্ভব হতে পারে না। সো এটা বাড়ানোর কি সুযোগ আছে খুব বেশি? এখানে কিছু কস্টিং এর ব্যাপারও আছে, যে আমেরিকান তুলার কস্ট কত, আজারবাইজানের তুলার কস্ট কত, দেন অন্যান্য দেশের থেকে আমরা যে সোর্সিং করি কস্ট কত, সবকিছু আসলে মিক্স করে। কিন্তু আমার যেখানে ডাইরেক্টলি ব্যবসা, আমি যদি আমেরিকান তুলা ইম্পোর্ট করি, বাড়ায় দিই, এবং এতে যদি আমার ব্যবসার প্রসার ঘটে, আমেরিকাতে এক্সপোর্ট বাড়ে, আমার তো এটাই বুদ্ধিমানের কাজ হবে। তুলা তো আমার ইম্পোর্ট করতে হচ্ছে, তাহলে কিছু 2-4 সেন্ট এদিক ওদিক কিছু হবে, বাট আমার আমেরিকান তুলা যদি আমি বাড়িয়ে দিই ইম্পোর্টটা, আমি বলি না যে সমস্ত তুলা আমি আমেরিকা থেকে আনবো, বাট আমি তুলার পরিমাণটা বাড়ায় দেবো, আমি এলএনজির পরিমাণটা বাড়ায় দেবো। আমি এলএনজি আমার আনতে হচ্ছে অ্যাজ ইট ইজ, সো আমি আমেরিকা থেকে এলএনজি, আমেরিকা ইজ দ্য বিগেস্ট এলএনজি এক্সপোর্টিং কান্ট্রি, সো ওদিকে আমি বাড়ায় দেবো, আমি মোর অ্যান্ড মোর গম আনবো আমেরিকা থেকে। তো ইট মেক্স লট অফ সেন্স। এখন যেটি বলা হচ্ছে যে এই যে ন্যূনতম 10% উপরে 50% বেশি শুল্ক বাড়ালো ডোনাল্ড ট্রাম্প, এটি তো তাদের দেশে একটা মূল্যস্ফীতি তৈরি করবে আলটিমেটলি। তো এই মূল্যস্ফীতি যদি বাড়ে, আমরা যদিও লো এন্ডের প্রোডাক্ট বেশি সরবরাহ করি, যে আবার একক গন্তব্য যেহেতু দেশ হিসেবে আমেরিকা বড় বাজার আমাদের, আপনার কি মনে হয় যে আমেরিকার বাজার এমনিতেও একটু কিছুটা আপনাদের জন্য সীমিত হয়ে পড়বে? আমেরিকাতে ইনফ্লেশন একেবারে ডেফিনেটলি ইনফ্লেশন বাড়বে যদি এইটা যেই ঘোষিত যে শুল্ক আরোপ, এটা যদি অ্যাকচুয়ালি সত্যিকারভাবে এফেক্টিভ হয়। আমি যেটা জানি বা যেটা শুনলাম, যে প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি হি ওয়ান্টস টু নেগোশিয়েট অ্যান্ড হি উইল নেগোশিয়েট, 50টা দেশের সাথে উনি নেগোশিয়েট করবেন বলে দিচ্ছেন। তার মানে কি, এই জিনিসটা কিন্তু
পুরোপুরি আমরা যেটা জানি, আমরা এই কয়দিন ধরে যেটা জানি, চায়নার সাথে আমেরিকা একটা নীতিগত তাদের কিছু মতপার্থক্য আছে। তারা কিন্তু চায়নার সাথে ওই মতপার্থক্যর কারণে চায়নার উপরে বিভিন্ন রকম শুল্ক বা অন্যান্য প্রতিবন্ধক সৃষ্টি করে, নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে ওরা চায়নাকে তারা হিট করতে চাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম চায়না তাদেরকে হিট করতে চাচ্ছে। আমরা কিন্তু বাই প্রোডাক্ট, আমরা কিন্তু হঠাৎ করে ঢুকে গেলাম এই খেলাতে, আমরা কিন্তু এখানে কোনোভাবে ছিলাম না। এই কারণে আমি মনে করি এন্ড অফ দ্য ডে আমরা যখন নেগোসিয়েশন যাব, আমরা পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, আমি ভিয়েতনামে অনেক শুল্ক আরোপ হয়েছে, আমি সেই সুযোগটা নেব, আমি কিন্তু এভাবে কথা বলতেছি না। আমি মনে করি যে যেটা ন্যায্য সেটাই হওয়া উচিত। আমি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়াতে অনেক বেশি, কেন বেশি হবে, কেন আমাদেরটা কম হবে, কেন আমাদেরটা বেশি হবে? সবার একটা ন্যায্য অংশ হিসাবে আমাদের কাজটা হবে। একটা নীতিগতভাবে আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে আসবো। আমি মনে করি যে আমেরিকান গভর্নমেন্ট উইল কাম টু সেন্সেস অ্যান্ড দে উইল কাম টু আ প্রপার সলিউশন, আমি মনে করি। আপনি যদিও বলছিলেন যে শুল্কে একটি ন্যায্যতা থাকুক সারা বিশ্বেই আমেরিকার, কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানে এবং ভারতে যে পরিমাণ বেড়েছে, বাংলাদেশে তার থেকে বেশি, কিন্তু একটা প্রতিযোগিতা তো থাকে সরবরাহকারীদের মধ্যে। তো এখানে কি আপনারা একটু আলটিমেটলি একটু পিছিয়ে পড়বেন কিনা প্রতিযোগিতায়? প্রথম কথা হচ্ছে যে এই যে রেশিওগুলো দেওয়া হচ্ছে, এই যে পার্সেন্টেজ আমাদের দেওয়া হলো, এটা আসলে 10 থেকে 54%, ম্যাক্সিমাম 54 আর 10, এর মাঝে আমাদের সবার অবস্থান। এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক কোনো ফর্মুলা ইউজ করা হয় নাই। ঠান্ডা মাথায় কেউ যদি চিন্তা করে, বা তার ম্যাথামেটিক্স জিরো, দেয়ার ইজ নো ম্যাথামেটিক্স ওভার হিয়ার। মানে কোন ফর্মুলা যে অ্যাপ্লাই, আমরা জানি কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, বাট কেন করা হয়েছে আমরা জানি না। এবং এটা কি যৌক্তিক কিনা, বা এটা আমার এত ওর এত ওর এত, এটা আসলে ইট মেক্স নো সেন্স অ্যাট অল। তো আমার আমেরিকার সাথে আমাদের একটা বাণিজ্য বৈষম্য আছে, এই কারণে আমি প্যানালাইজ হলাম। হ্যাঁ, মানে আমি এত পার্সেন্ট প্যানালাইজ হবো কেন, আমার এত। কিন্তু যেসব দেশে আমেরিকা তাদের থেকে ইম্পোর্ট করে কম, এক্সপোর্ট করে সেই দেশে বেশি, তাকেও কিন্তু প্যানালাইজ করা হচ্ছে। এই জন্য আসলে মেইন সমস্যা হচ্ছে আমেরিকা তার নিজস্ব সমস্যা আছে, তাদের সিরিয়াস একটা ক্রাইসিস, তারা লোন আছে, তাদের $34 ট্রিলিয়ন লোন আমেরিকাতে আছে। তো তারা সম্ভবত এই লোনটা কমানোর জন্য তারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্যারিফের উপরে একটা গবেষণা করে দেখছে যে এটা করলে তাদের গ্র্যাজুয়ালি তারা লোনটা কমাইতে পারবে। প্রবলি ইট ইস আ গ্রেটার গোল হচ্ছে সেটার কারণে এখন চায়নাকে ধরলো, এরপর আমাদেরকে ধরলো, কিন্তু সবাইকে ফ্ল্যাট 10%, কিন্তু পুরো পৃথিবী সবার 112টা দেশে সম্ভবত 10% করেছে, আর বাকিরা আমরা সবাই, মানে সব দেশই হচ্ছে মিনিমাম 10%। তার মানে এটা আমেরিকার একটা পলিসি। এখন কথা হচ্ছে প্রতিযোগিতা। ইয়েস, ডেফিনেটলি দ্যার ইজ গোয়িং টু বি আ প্রতিযোগিতা। এখন দ্যার আর প্রোডাক্টস অলসো। ইন্ডিয়া যেমন নিটে অনেক অ্যাডভান্টেজ আছে, সো এমনিতেই ওদের যদি 10% আমাদের থেকে কম হয় ট্যারিফ, যদি এই অবস্থা যদি চলে, তাহলে তারা ডেফিনেটলি নিটে তারা দে উইল বি টেকিং অ্যাডভান্টেজ। কিন্তু ওভেনে তারা কিন্তু অত ভালো না। ইন্ডিয়া ইজ নট ভেরি গুড ইন ওভেনে আবার পাকিস্তান ভালো। পাকিস্তানের ওয়াশিং ক্যাপাসিটি খুব ভালো। ওয়াশিংয়ে ইন্ডিয়া ভেরি পুয়ার ওয়াশিংয়ে, বিকজ ওভেন গার্মেন্টস মানে এটা ওয়াশ করতে হয়, ওয়াশ করার জায়গায় ইন্ডিয়া অত নট দ্যাট গুড। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া ইজ অলসো কটন বেসড। ইন্ডিয়াতে কটনের ওদের স্ট্রেংথ অনেক বেশি, প্লাস নিটের স্ট্রেংথ ইন্ডিয়াতে বেশি। আবার ভিয়েতনাম ওরা ম্যানমেড ফাইবার করে, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং চায়না, ওরা ম্যানমেড ফাইবার। ওয়ার্ল্ড ব্যবসা তো আপনি জানেন কিনা জানি না, যে 70% কিন্তু MMF এর ব্যবসা হয়, 30% কিন্তু কটন। আর আমাদের বাংলাদেশ কিন্তু উল্টোটা, আমরা 70% কটন করি আর 30% সিনথেটিক প্রোডাক্ট করি। ইনফ্যাক্ট আর প্রপোর্শনটা সম্ভবত আর একটু বেশি হবে। তো আমাদের এখন যেটা ঘটতে পারে, আমাদের ইন্ডিয়া কিছু ব্যবসা গ্র্যাব করবে, পাকিস্তান কিছু ব্যবসা গ্র্যাব করবে, ডেফিনেটলি একটু হায়ার অ্যাডভান্টেজ। একই ফর্মুলাতে আমরা ভিয়েতনামের ব্যবসা পাবো, সেখানে ভিয়েতনামের ম্যানমেড ফাইবার বা সিনথেটিক ব্যবসাটা কিন্তু আমরা পাবো। ওগুলো কিন্তু ভ্যালু অ্যাডেড ব্যবসা, বাংলাদেশ কিন্তু ওটার এক্সপোজার নাই। এই সুযোগ কিন্তু আমাদের তৈরি হচ্ছে, যদি আমরা সত্যি আমরা সেই জায়গায় যেতে চাই, ম্যানমেড ফাইবারের প্রোডাক্টে যেতে চাই, ইটস এ ফ্যান্টাস্টিক অ্যাডভান্টেজ ফর বাংলাদেশ। আমরা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছি। আমরা তখন ভিয়েতনাম, চায়না এবং ক্যাম্বোডিয়া থেকে আমরা ওই প্রোডাক্টগুলো আমরা পেতে পারি। যদি এই ফর্মুলাতে যদি ইন্ডিয়া আমাদের থেকে পেতে পারে, তাহলে আমরা একই ফর্মুলা চায়না, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া থেকে পেতে পারি ব্যবসা। সরকার একটা চিঠি দিয়েছে, আপনিও বলছিলেন আলোচনায় 3 মাসের জন্য স্থগিত করতে বলেছে। আপনার কি মনে হয় যে আসলে যে বাণিজ্য যুদ্ধ যেটি শুরু হলো, এই সরকার বলছে যে আমেরিকা থেকে আমদানি বাড়াবে, এটি কি একক দেশ হিসেবে আমেরিকা থেকে মানে এই কোড বাদ দিয়ে কি আমদানি বাড়ানোর কোনো সুযোগ আছে? না, আমদানি তো বাড়াইতে পারবো, কেন পারবো না? আমি তো অ্যাজ ইট ইজ কিন্তু আমি আনতেছি, আমি তো কটন আনতেছি, সো আমি আমেরিকার 5% বেড়ে যাবে। আচ্ছা, LNG আমি আনছি এমনিতেই অন্য দেশ থেকে, কুয়েত, কাতার, এসব জায়গা থেকে আমি আনবো আমেরিকা থেকে। শুধু হবে কি, ওই ফ্রেটটা বেড়ে যাবে, কস্ট অফ ফ্রেট ট্রান্সপোর্টেশনের জন্য, সে কস্ট লিটল বিট বাড়বে।
তো তাতেও কিন্তু আমি ব্যবসা যদি অ্যাডভান্টেজ পাই, দ্যাট কস্ট উইল নট এফেক্ট আস। কিন্তু সরকার একটা কথা বিবেচনা করছে যে কোনোভাবে আমেরিকাকে একটু বাড়তি শুল্ক ছাড় দেওয়া যায় কিনা। একক দেশ হিসেবে কি কোনো দেশকে এরকম সুযোগ দেওয়ার সুযোগ আছে বাণিজ্য আইনে? আমি মনে করি যে জিরো করে দিব, ভিয়েতনামের মতো একদম সারেন্ডার করব, ঠিক সেটা না। আমার মনে হয় ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা সাহেব মহোদয়, উনি যে প্রপোজালটা দিয়েছেন, ভেরি স্মার্ট প্রপোজাল। 3 মাস সময় নিয়েছি, পাগলামি করার কোনো দরকার নেই। এই 3 মাসের মধ্যে ঠান্ডা মাথায় আমরা কোন জায়গায় কতটুকু ট্যারিফ করব, ও আমরা আমাদের যে ট্যারিফটা আমেরিকান পণ্যের উপর করব, সেটা আমরা একটা যৌক্তিক জায়গায় নিয়ে যাব, যার সাথে আমাদের এক্সপোর্টের সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ, ইম্পোর্টটা যেন আমি যখন আমেরিকা এক্সপোর্ট করতেছি, তেমনিভাবে আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করব। তো 3 মাস সময় যদি আমি সত্যি হাতে পাই, 3 মাস না হোক 2 মাস যদি সময় দেয়, ওয়ান্ডারফুল টাইম। এর মাঝে কিন্তু আমরা আমাদের গুছাই নেব। আমরা গুছাই নিয়ে আমরা ঠিক তেমনিভাবে আমাদের এক এক করে আমাদের সমস্যাগুলো হাইলাইট করবো এবং আমরা ট্যারিফ নির্ধারণ করব। ভেরি ইজি, ইটস নট ইয়া। আর আমেরিকার থেকে আমরা যেগুলো ইম্পোর্ট করি, কটন তো এমনিতেই তেমন কোনো ডিউটি নেই, ভেরি মিনিমাল, তেমন কোনো ইস্যু নেই। এলএনজি বা অন্যান্য প্রোডাক্ট এমন কোনো ইস্যু নেই। ইভেন যদি এখন অস্ত্রশস্ত্র আমেরিকা থেকে ইম্পোর্ট করে, এটার সাথে জনগণের কোনো সমস্যা নেই। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। যদি আমরা তো অস্ত্র কিনি, ইন এনি কেস আমরা অস্ত্র কিনি, তাহলে ওই অংশটা আমরা আমেরিকা থেকে কিনবো। তাহলে আমেরিকার যে ব্যবসা, যে আমাদের যে বাণিজ্য, যে একটা মিলে না, আমরা অনেক বেশি এক্সপোর্ট করি আমেরিকাতে। তো সেই কারণে আমেরিকা একটু ক্ষুব্ধ থাকতেই পারে যে এত বড় একটা গ্যাপ আছে আমেরিকার সাথে আমাদের, প্রায় $6 বিলিয়ন গ্যাপ আছে। তো ওই গ্যাপটা যদি আমরা যতটুকু কমায় নিয়ে আসতে পারি, আই এম শিওর আমাদের আমেরিকান গভর্নমেন্ট আমাদের প্রতি সদয় দৃষ্টি দিবেন। আমি এটা মনে করি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তো যেটি বলছিলাম যে মনে হচ্ছে যে ট্রাম্প এই শুল্কটাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে পুরো বিশ্বেই। তো বাংলাদেশ তো আসলে কখনোই লক্ষ্য তার ছিল তেমনটি বলা যাবে না, কিন্তু বাংলাদেশ যদি আলটিমেটলি আক্রান্ত হয়, এবং যেটি বলছিলেন যে তার অর্থনীতি সে পুনর্গঠন করতে চায় এই প্রক্রিয়ার মধ্যে, কিন্তু অনেকেই তো বলছে যে আমেরিকার অর্থনীতিও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছুটা নতুন করে ঝুঁকিতে পড়বে। আপনার কি মনে হয়? আমেরিকার অর্থনীতি এমনিতেই ঝুঁকিতে আছে, তারা দে আর ইন সিরিয়াস ট্রাবল এমনিতেই। ওরা যদি এটা ট্রাবল থেকে বেরিয়ে আসার জন্য একটা গ্রেটার মাস্টার প্ল্যান করে, আমার কোনো আপত্তি নেই। একটা দেশ তার মাস্টার প্ল্যান করতেই পারে, এটাতে এবং তার স্বাধীনতা আছে, সে কিন্তু ট্যারিফ আরোপ করতে পারে, বাট নট লাইক দিস। এই পাগলামি করে না। এভরিথিং হ্যাজ টু বি। এখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, ওয়ার ইজ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? ওরা তো নাই, ওদের কোনো বক্তব্য নাই। দে সিজ টু এক্সিস্ট। আমেরিকার এই কার্যক্রম দেখে মনে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে কিছু আছে কিনা আমি জানি না। দ্যার ইজ নো ডিসকাশন, দ্যার ইজ নো স্টেটমেন্ট ফ্রম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তা কেমন করে হয়? এত বড় একটা পৃথিবীর টার্মোয়েলে চলে গেল, পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্য টালমাটাল। শেয়ার বাজারে আমেরিকার থেকে $7 ট্রিলিয়ন চলে গেল আমেরিকাতে। যদিও কিছু আবার রিকভার হয়েছে, লাস্ট ওয়ার্কিং ডেতে কিছু রিকভার হয়েছে আমি যা শুনলাম। তো তারপরেও আমি বলবো যে এত বড় একটা পতন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হ্যাজ নাথিং টু সে। তো এগুলো আসলে একটু কনসার্নের ব্যাপার। আর আমেরিকান ইকোনমি ইজ ইন ট্রাবল, অ্যান্ড ওরা এখন এই ট্রাবল থেকে বেরোয়ার জন্য এই যে যুদ্ধ বলতেছে, এটা আসলে কারোর সাথে যুদ্ধ না, আমেরিকা তার নিজের সাথে যুদ্ধ করতেছে। এই যে পুরো পরিকল্পনা, এই যে ট্যারিফ এবং ইত্যাদি যেটা চলতেছে, এটা আমেরিকা তার নিজের যুদ্ধটাই কিন্তু পৃথিবীর সবার উপর দিয়ে চালিয়ে দিল। ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা পাল্টা পদক্ষেপ নেবে। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছে যে তার বিনিয়োগকারীদের বলেছে যে নতুন করে যাতে আমেরিকায় তারা কোনো বিনিয়োগ চিন্তা না করে। তো পরিস্থিতি তো একটু সংকট তো আর বাড়বেই। তাহলে আসলে কি হবে পরিস্থিতি? এটা আসলে হইতে পারে না। তো ওয়ার্ল্ড ট্রেড অর্ডার তো এভাবে হতে পারে না, আমরা এইভাবে তো ব্যবসা চলতে পারে না। আমেরিকার সাথে ইউরোপ যুদ্ধ করলো, কানাডা মেক্সিকো আমেরিকার সাথে যুদ্ধ করলো, চায়না আমেরিকার সাথে যুদ্ধ করতেছে। এটা তো আসলে এভাবে চলতে পারে না। আমি মনে করি যে এখন একটা ঝড় যখন উঠেছে, বালুটা সেটেল করুক। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূসের চিঠিটা হচ্ছে সবচেয়ে স্মার্ট চিঠি। 3 মাস সময় চেয়েছেন, তার মানে কি এই টালমাটালো পরিস্থিতি হুলস্থুল এখন একটা কিছু না করে, লেট আস কাম ডাউন, টেক সাম টাইম, and then decide on things to do, and that will be a better decision. Definitely একটা better decision হবে. Things cool down, we take a better decision. I think that is the way. আমি মনে করি না যে এত খারাপ কোনো কিছু হবে। It will come down to something. ইউরোপ যেটা বলছে এটা আপাতত সাময়িক রাগের মাথায় কথা, চায়না যেটা বলছে তেমনি হবে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা যেটা ঘটলো, চায়না 34% ট্যারিফ ইম্পোজ করছে কাউন্টার, এতে আমেরিকা আবার 50% ইম্পোজ করলো, তাহলে 104% দাঁড়াচ্ছে চায়নার সাথে। এটা একটা ইন্টারেস্টিং টার্ন নিতে পারে। পুরো পৃথিবীর ব্যবসার যে এলোমেলো অবস্থা দেখেছি, আমার মনে হয় এই জায়গাটায় আনসার লাইস। এটা কি আসলেই থাকবে 104? আসলে কি আমরা ওয়ার্ল্ড পারবো? চায়নাবিহীন একটা পৃথিবী চলতে পারে? নো ওয়ে, এটা তো হতে পারে না আসলে।
ইভেন ইউরোপ যেটা হচ্ছে আলটিমেটলি ইউরোপ উইল সেটেল ডাউন, কারণ ইউরোপ অ্যান্ড আমেরিকা ওরা স্ট্র্যাটেজিক একটা অ্যালায়েন্স আছে। কানাডা অ্যান্ড মেক্সিকো দে আর বর্ডার, একদম বর্ডার। তারাও কিন্তু রাগের মাথায় কিছু কথা এলোমেলো হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। আসল এটা হচ্ছে চায়না। চায়না এই পৃথিবীতে হচ্ছে প্রোডাকশন হাউস অফ দ্য ওয়ার্ল্ড। তারা যদি বেরোয় যায় বা 104% মানে তারা কিন্তু বেরোয় যাচ্ছে, তো ইট ক্যানট বি ট্রু। 104% তো হতেই পারে না। আর চায়নাবিহীন এই পৃথিবী চলবে আমি এটা মনে করি না। হ্যাজ টু বি সাম সলিউশন। আমার মনে হয় এটা আমরা একটা ভালো সলিউশনে আসতে পারবো। আমরা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে আলাপ করলাম, কিন্তু একটু বাংলাদেশের প্রসঙ্গে, আপনার ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। আপনি অনেক দিন রপ্তানিমুখী খাতে বিনিয়োগ করেছেন, একটু বলবেন যে যেহেতু নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা আছি, একটু 16 বছর এই গত সরকারের 16 বছরে আপনার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য কেমন গেছে একটু যদি বলেন ছোট করে। আমি তো এই ব্যবসায় এন্ট্রি করেছি 1992-তে, দীর্ঘ অনেক দিন হয়ে গেল। এর মাঝে আমার কাছে মনে হয় ব্যবসা পরিস্থিতি আগে একরকম ছিল। আমাদের ব্যবসা কিন্তু আসলে দেশের সাথে কিন্তু ওইভাবে ডাইরেক্টলি কানেক্টেড অতটা না, আছে বাট নট দ্যাট মাচ। আসলে আমাদের কানেকশন হচ্ছে টোটালি ওয়ার্ল্ড ওয়াইড। পুরো পৃথিবী যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। দেশে যদি বিভিন্ন রকম সমস্যা থাকেও, বা যেমন ওই যখন আমাদের বিভিন্ন আন্দোলন ছিল বা আওয়ামী লীগের লম্বা শাসন, এই সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলছিল, সেই সময় কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য কোথাও এভরিথিং ওয়াজ রানিং স্মুথ। এটাই আমাদের বাংলাদেশে আমরা যে গার্মেন্টস ব্যবসায়ীরা, আমি মনে করি যে আমাদের গার্মেন্ট ব্যবসায়ীরা অত্যন্ত কর্মঠ, অত্যন্ত ব্রিলিয়েন্ট। যত সমস্যা আমরা দেশে থাকুক না কেন, আমরা কিন্তু আমাদের ব্যবসা পূর্ণাঙ্গভাবে চালিয়ে গেছি। সো বাংলাদেশে ইন্টারনাল ব্যবসার কারণে যে 16 বছরের কথা যদি আমরা বলি, আমরা এই আন্দোলন সংগ্রাম যত কিছু থাকুক, আমার মনে করি যে আমরা আমাদের ব্যবসা চালিয়ে যেতে পেরেছি। এবং আমাদের মেইন ছিল যেহেতু আমেরিকা, ওয়ার্ল্ড ওয়াইড, ইউরোপ সব কিছু ভালো ছিল, আমরা করেছি ভালোই, খারাপ না। আপনি কিছু কিছু ফোরামে একটু অল্প করে বলেছেন যে আপনার একটি ফ্যাক্টরি নিয়ে মিরপুরে একটি নেতিবাচক পরিস্থিতির কথা, একটু বলবেন যে আসলে ওই ফ্যাক্টরিটা নিয়ে আপনি বেদখলের কথা বলেছিলেন, কি হয়েছিল আসলে ওই ফ্যাক্টরিটা টিউনিক ফ্যাশনস লিমিটেড নামের ফ্যাক্টরিটা, এটা বন্ধ হয়ে গেছিলো। তো বন্ধ হওয়ার পরে আমরা আমি পুরো স্টোরিটা বলতে গেলে তো লম্বা স্টোরি, বাট যাই হোক, ওই ফ্যাক্টরিটা হাতছাড়া হয়ে গেছে। আমার কাছ থেকে ফ্যাক্টরিটা দখল করে নিয়েছিলেন তখনকার আগের যে সরকারের এমপি। এই মুহূর্তে আমি আসলে ওই ফ্যাক্টরিটা নিয়ে আবার নতুন করে, কারণ এটা ওরা ওই ফ্যাক্টরিটা দেয়ার ইজ নো চান্স দ্যাট আইল গেট ইট ব্যাক আর কি। এটা অলরেডি বিক্রি টিক্রি করে, বিল্ডিং বিক্রি টিক্রি করে ওরা সব সরে গেছে। তো আমি এই মুহূর্তে, ওনার নাম ছিলেন এমপি ইব্রাহিম সাহেব ছিলেন, উনি এই ফ্যাক্টরিটা দখল করে নিয়েছিলেন। এবং আমি কিন্তু পারি নাই সে সময়টা, যে আইনের যে কাঠামো ছিল, বা আমি বিজিএমইতে ডাইরেক্টর ছিলাম, দ্যাট ডিডন্ট হেল্প। আমি কিন্তু আমার নিজের ফ্যাক্টরিটাকে প্রোটেক্ট করতে পারি নাই। আমার ফ্যাক্টরিটা কিন্তু দখল হয়ে গেছিলো এবং এটা আমি আর উদ্ধার করতে পারি নাই। তো এই পট পরিবর্তনের পরে আমি ভেবেছিলাম যে আমি এটা নিয়ে মুভ করব। তো আমি ঠিক জানি না কতটুকু পারবো, কারণ তারা সম্পত্তিটা আমাদের বিক্রি করে দিয়ে ওনারা সবাই চলে গেছেন, কেউ নাই এখন দেশে আর। আপনি বলছিলেন আপনি তখন বিজিএমইর পরিচালক ছিলেন, বিজিএমই তো মালিকদেরই সংগঠন, তো সেখানে কি আপনি কোনো সুরক্ষা পান নাই? বিজিএমইর নেতৃত্ব কি আপনার পাশে ছিল না তখন? বিজেপি নেতৃত্ব, ওই সময়টা বিজেপি নেতৃত্ব ডেফিনেটলি আমি হেল্প পাইনি। মানে আপনি এই যে একটা ফ্যাক্টরি দখল হলো, অন্য পক্ষ দখল করে নিল, আপনার আর্থিক ক্ষতি হলো, আপনি কোনো জিডি বা মামলা মোকদ্দমা বা বিজিএমইতে কোনো লিখিত অভিযোগ করেছিলেন তখন? আমি কিছু করতে পারিনি আসলে। আমি মামলা মোকদ্দমা, ইভেন জিডি এন্ট্রি পর্যন্ত আমি করতে পারিনি। আমাকে বলা হয়েছে যদি আমি এটা করি তাহলে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব, একদম সরাসরি। তো এইগুলোর পরে আসলে আমি তো আসলে ব্যবসা বাণিজ্য করি, আবার তারও অনেক ব্যবসা আছে। তো এই একটা ব্যবসার জন্য যদি সমস্ত ব্যবসা আমার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আমি সিরিয়াসলি ইন ট্রাবল। সো আমি আসলে ওইটা করি নাই তখন। বিজিএমই তো মালিকদের পক্ষে থাকার কথা, সেই বিজিএমই মালিকদের পক্ষে নেই। তার মানে বিজিএমির যারা নেতৃত্বে এসছেন বিগত দিনগুলোতে, সেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন। তো আপনারা তো কর্মসংস্থান করেন, মানুষকে চাকরি দেন, দেশের অর্থনীতিতে অবদান রাখেন, তো আপনাদের এই বিজিএমিতে এই কলঙ্কটা কেন তৈরি হলো? এটা কেন তৈরি হলো, এটা তো আমি আসলে তখনকার পরিস্থিতি ছিল এরকম। তখনকার শাসন, তখনকার যে রাষ্ট্র পরিচালনা যেনারা ছিলেন, তারা ওইভাবেই দেশটা চালিয়েছেন। এবং ওইভাবে যেমন টাকা পয়সা আমরা দেখলাম, লক্ষ লক্ষ কোটি টাকা, কোটি হাজার কোটি, লক্ষ হাজার কোটি বেরোয় গেল দেশ থেকে। এই ছিল তখনকার সংস্কৃতি। আইনের কোনো শাসন তো দেশে ছিল না। তো এটার সরকারের প্রতিফলনটা প্রতিটা অর্গানাইজেশনে ছিল। প্রতিটা অর্গানাইজেশনে কিন্তু ওই ধরনের একটা পরিস্থিতি, টাকা পাচার এবং একটা বেআইনি সমস্ত কর্মকাণ্ড ছিল।
সো ওই জায়গাটায় কখনোই আমরা সরকারের কোনো প্রতিনিধি বা সরকারের কোনো এমপি বা কার বিরুদ্ধে যাওয়াটা তখন চিন্তার কল্পনার অতীত ছিল। সো আমার পক্ষে বা তখন বিজিএমই এর নেতৃত্ব যা ছিল সেই নেতৃত্ব ডেফিনেটলি আমার পক্ষে আসে নাই। আমি মনে করি যে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দেখেছি যে আসলে বিজেপি নেতৃত্বে কারা আসবে সেটা সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেতে সেটি ঠিক হতো। মালিকরা আসলে নিজেদের ভোট দিয়ে একেবারে ভুয়া ভোটের কথা আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে। যেহেতু সামনে একটি নির্বাচন আসছে, আপনি কি প্রত্যাশা করছেন আসলে এবারে ভোটটা কি সুষ্ঠু গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন? এই পুরো জিনিসটা আবার আমি এই ছাত্র আন্দোলন এবং এই জুলাই যে বিপ্লব, এই বিপ্লবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিজেএমের পার্সপেক্টিভে বলছি যে 15-16 বছর পরে, এখন আমি আপনার কথা ফিরে আসছি, 15-16 বছর পর সত্যি আমরা একটা চমৎকার পরিবেশ আমরা দেখছি, সুন্দর একটা পরিবেশ নির্বাচনের জন্য। এবং এই যে নির্বাচন গত 16 বছর, এই ভুয়া ভোট দিয়ে সমস্ত নির্বাচন হচ্ছে, এটা দিয়ে আমরা আসলে আমাদের নিজেদের একটা সেক্টরকে কলুষিত করেছি। আমরা সেক্টরকে মারাত্মকভাবে কালিমায় লিপ্ত করেছি, কালিমা লেপন করেছি। এটা আসলে হতে পারে না। ভুয়া ভোট, আমাদের ভোট আছে 2500, তার মধ্যে 700 ভোট হচ্ছে ভুয়া। তো এটা হয় কখনো? যেমন এবার আমরা পারফেক্টলি, আমি যেমন সহায়ক কমিটিতে আছি, আমি সমস্ত ওই কর্মকাণ্ডে ছিলাম, আমরা দেখেছি যে 690টা ভোট আমরা এ পর্যন্ত এটা ভুয়া হিসাবে আইডেন্টিফাই হয়েছে। এরকম কোনো ভোট ছিল না, বাট এটা ভোট দেওয়া হয়েছে লাস্ট 3-4টা বোর্ডে ইলেকশনের সময় এই ভোটগুলো দেওয়া হয়েছিল। তো এবার আমরা কিন্তু 690টা ভোট আমরা ক্যান্সেল করে দিয়েছি এবং এটা এখনও রিভিউ এবং চলছে। আমি মনে করি যে কিছু কম বেশি হবে, বাট বড় একটা সংখ্যক ভোট আমরা এবার স্টপ করতে পেরেছি। তো ভুয়া ভোট যদি চলে যায়, আমি মনে করি যে এবারে প্রথম অনেক বছর পরে 2007 থেকে 2009 সালে যে ভোট ছিল তারপরের থেকে আজ পর্যন্ত কোনো ইলেকশন প্রপারলি হয়নি। এই প্রথম একটা প্রপার ইলেকশন হওয়ার সুযোগ আছে। লেট আস ট্রাই টু টেক দ্য অ্যাডভান্টেজ। আমরা এই ইলেকশনটা, আমি মনে করি কে জিতবে কে হারবে এটা আসলে ইস্যু না। ইস্যু হচ্ছে যে একটা প্রপার ভোট দেওয়ার জন্য মালিক পক্ষ একটা সুযোগ পাচ্ছে। সমস্ত মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং আমি মনে করি যে চমৎকার একটা পরিবেশ আমরা অপেক্ষা করছি আমাদের সামনে। আপনি বলছিলেন যে 2007-এর পরে আসলে মানে সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট হয়নি এবং এই লম্বা সময়টা আমরা দেখেছি যে একটি পরিষদ থেকেই আসলে বারবার বিজেপির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তার মানে পুরো মেকানিজমটা কি আসলে এইভাবেই তৈরি করা হয় যে যাতে তারা নেতৃত্বে আসতে পারে? ব্যাপারটা কি এরকম ছিল? এটা অবভিয়াসলি যারা এখন বেনিফিশিয়ারি কারা, সাপোজ একটা অনিয়ম হওয়ার পরে পুলিশ যখন তদন্ত করতে যায়, প্রথম কি দেখে যে এই অনিয়ম, এই মার্ডার বা এই চুরি বা এই দুর্ঘটনা, এটার জন্য বেনিফিশিয়ারি কে? তো বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রতিপক্ষ। ওনারা প্রত্যেকটা ভোট কিভাবে হয়েছে আমরা দেখেছি, এরপরে জিতেছেন ওনারা। তাহলে ওনারা এটার জন্য দায়িত্ব ওনাদেরই নিতে হবে। এখন যদি কেউ বলে যে আমি তো কিছু জানি না, আমি ছিলাম ওই বোর্ডে, তো সেটা তো আসলে হয় না। বিকজ আপনি যখন বেনিফিশিয়ারি হবেন, আপনি যখন এটার সুবিধাভোগী হবেন, তাহলে আপনার তো দায়িত্ব নিতে হবে। আপনি যদি বেনিফিশিয়ারি না হন, আমার বলার কিছু নেই। সো আমি কাউকে দোষারোপ বা পার্টিকুলারলি কারোর নাম উচ্চারণ তো প্রশ্নই আসে না। আমি মনে করি যে আমরা সবাই যদি সাদা মনে আমরা চিন্তা করি কে দোষী কে নির্দোষ, এটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। বাট এই দোষী নির্দোষ বের করার কোনো দরকার নেই। আমরা যা হয়েছে আমরা মনে করি যে আমরা নতুন করে বিজেএমকে পুনর্গঠন করব এবং নতুন চমৎকার একটা ইলেকশন হবে। আমি মনে করি আমরা সবাই মিলে একসঙ্গে, সব পার্টি মিলে আমরা একসঙ্গে, ইলেকশনের পরে আমরা সবাই মিলে আমরা আমাদের সেক্টরকে পুনর্গঠন করব এবং সামনে যে বড় একটা চ্যালেঞ্জ আমাদের, ইলেকশন ইজ নট আ মেজর থিং হচ্ছে আমাদের ব্যবসা। এই যে ট্যারিফ, এই যে ইউরোপের চ্যালেঞ্জ, আমেরিকার চ্যালেঞ্জ, নতুন বাজার। 10 বছর আগে আমাদের একটা চমৎকার সিদ্ধান্ত হয়েছিল নতুন বাজার সন্ধান করা। এখন কিন্তু আবার নতুন বাজার সন্ধান করার টাইম আসছে, কারণ আমরা আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে হবে। আমরা আবার পুরো পৃথিবীতে যাবো। এইটা হচ্ছে আমাদের ব্যবসার কৌশল নির্ধারণ করা, ভালো কাজ করা, এইটাই দিকে আমাদের যেতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়ার উই মাস্ট প্রসিড। কারণ আমরা নিজেরা ধাক্কাধাক্কি করা, এটা আসলে এই ইলেকশন আসবে আমরা হয়তো করব, কিছু ফান হবে, কিছু দুষ্টামি হবে, এগুলো হবে। বাট এখন প্রপারলি একটা ইলেকশন হবে, এরপরে আমরা কিন্তু আমাদের আসল চ্যালেঞ্জ যেটা ব্যবসা, সেই ব্যবসার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নাগরিক টিভি এবং আমাদের দর্শক শ্রোতা সবাই যারা জড়িত ছিলেন এতক্ষণ, তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিসকাশন এই পর্ব এখানে শেষ করছি। অতিথি যেটি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক আরোপ করেছে, এটি যাতে নমনীয় হয়, এর জন্য আসলে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বাংলাদেশকে। আমরাও তেমনটি প্রত্যাশা করি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।